বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী সরকারি কলেজে ভর্তিকৃত 2020-21 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক, নরসিংদী সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত। আমি আমার পূর্ববর্তী ক্লাসে কোষ রসায়ন বিষয়ে কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমি আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে কোষ রসায়ন অধ্যায়ের অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন সম্পর্কে। অ্যামিনো অ্যাসিড কি? যদি কোনো জৈব অ্যাসিডের একটা বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। কোনো জৈব অ্যাসিডের একটি বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ যদি কোনো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত হয় এটি, তাহলে এখানে যদি একটি হাইড্রোজেন পরমাণু একটি অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তবে একাধিক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হতে পারে। তাহলে আমরা দেখি যে অ্যামিনো অ্যাসিড কি? কোন জৈব অ্যাসিডের একটা বা একাধিক হাইড্রোজেন পরমাণু একটি অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। অন্যভাবে বলা যায়, কমপক্ষে একটি অ্যামিনোমূলক ও একটি হাইড্রক্সিল মূলকযুক্ত জৈব যৌগকে অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত এটি অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। এখন অ্যামাইনো অ্যাসিড কত প্রকার? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে দুই প্রকার। প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারা? যে সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এরকম প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টা। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারা? যে সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এমন অ্যামিনো অ্যাসিড কয়টা? মোটামুটি 8টা অ্যামিনো অ্যাসিড যারা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। এই 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি কি আছে? অর্নিথাইন, সাইট্রুলিন, হোমোসেরিন। 3টা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে অর্নিথাইন, সাইট্রুলিন, হোমোসেরিন। আবার এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ একটা হচ্ছে এসেনশিয়াল আর একটা নন এসেনশিয়াল। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টি আর অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 12টি। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে যারা মানব দেহে সংশ্লেষিত হয় না, খাদ্য হিসাবে গ্রহণ করতে হয়, তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর যে সকল অ্যামিনো অ্যাসিড মানব দেহে সংশ্লেষিত হয় তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই হচ্ছে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা। আমাদের প্রথম থেকে আবার বলি, যে সকল কোন জৈব অ্যাসিডের একটি বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ তৈরি হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। অথবা যে সকল জৈব যৌগে কমপক্ষে একটি অ্যামিনোমূলক, অর্থাৎ এই মূলকটি NH2 এই মূলক, এবং একটি অ্যাসিড মূলক অর্থাৎ এই মূলক থাকে, তাদেরকে বলা হবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দুই প্রকার, প্রোটিন, নন প্রোটিন। যারা প্রোটিন গঠনে অংশগ্রহণ করবে তারা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, যারা প্রোটিন গঠনে অংশগ্রহণ করবে না তারা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড 20, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড 8। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আছে অর্নিথাইন, সাইট্রুলিন, হোমোসেরিন। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আবার দুই প্রকার, অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় যারা মানব দেহে সংশ্লেষিত হবে না, এটা হচ্ছে 8টা। অত্যাবশ্যকীয় যারা মানব
সংশ্লিষ্ট হবে। এখন যদি আমরা আসি প্রোটিন কি, আসলে প্রোটিন গঠনে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনে যুক্ত হয়। আমরা যদি দেখি যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড RCH COOH, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এটা এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড দেখানো হয়েছে, দুইটি অ্যামাইনো অ্যাসিড দেখানো হয়েছে। এই দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি মধ্যে যদি এক কোনো পানি অপসারণের মাধ্যমে একটা বন্ধন গঠিত হবে। কিভাবে? এখান থেকে যে তৈরি হবে সেটা হচ্ছে এমন RCH CO NH CH COOH আর এদিকে NH2, অর্থাৎ এই যে বন্ধনটা এখান থেকে আসছে, বন্ধনটা এটা হচ্ছে একটা পেপটাইড বন্ধন। আমরা মনে রাখতে হবে যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলা হয় প্রোটিন। অর্থাৎ প্রোটিন গঠনে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। তাহলে পেপটাইড বন্ধন কি? একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিড মূলক অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো মূলকের মধ্যে এক কোনো পানি অপসারণের মাধ্যমে যে অ্যামাইড বন্ধন গঠিত হয় তাকে পেপটাইড বন্ধন বলে। এটা একটা অ্যামাইড বন্ধন CONH, এটা অ্যামাইডের কাঠামো। এই অ্যামাইড বন্ধনটাকে বলা হয়েছে বিশেষভাবে পেপটাইড বন্ধন। আমি আবার বলছি, একটি অ্যামিনো অ্যাসিডের অ্যাসিড মূলক অপর অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকের মধ্যে এক অণু পানি অপসারণের মাধ্যমে যে অ্যামাইড বন্ধন গঠিত হয় তাকে পেপটাইড বন্ধন বলে। প্রোটিনকে পলিপেপটাইড বলা হয় কেন? যেহেতু প্রোটিন গঠনে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধনে যুক্ত হয়, তাই প্রোটিনকে বলা হয় পলিপেপটাইড। আমরা যদি আসি যে এই যে প্রোটিন আছে, এই প্রোটিনের প্রকারভেদ কি? প্রোটিনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। আর একটা হচ্ছে আকৃতি অনুযায়ী, আর একটা হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণতার ভিত্তিতে, ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে, ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে। আর একটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। অর্থাৎ আমরা প্রোটিনকে চারটা জিনিসের ভিত্তিতে ভাগ করতে পারি: জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, আকৃতি অনুযায়ী, ভৌত রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে, গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমরা যদি আসি জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, যদি আসি সেটা হচ্ছে দুই রকম। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিন দুই প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে গাঠনিক প্রোটিন আর একটা হচ্ছে কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন আর একটা হচ্ছে কার্যকরী প্রোটিন। অর্থাৎ জৈবিক কার্যাবলীর ভিত্তিতে আমরা দুই ভাগে প্রোটিনকে ভাগ করতে পারি, একটা গাঠনিক আর একটা কার্যকরী। গাঠনিক প্রোটিন কারা? যারা জীবদেহের বিভিন্ন অংশ তৈরি করবে, জীবদেহের বিভিন্ন অংশ গঠন করবে, যারা জীবদেহের বিভিন্ন অংশ গঠন করে তাদেরকে বলা হয়েছে গাঠনিক প্রোটিন। আর যারা জীবদেহের বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে, বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে
সম্পাদন করে তারা হচ্ছে কার্যকরী, অর্থাৎ যারা কাজ করবে গঠন করবে না তারা হচ্ছে কার্যকরী, আর যারা বিভিন্ন অংশ গঠন করবে তারা হচ্ছে গাঠনিক। এখন আমরা যদি দেখতে চাই, যেমন আমাদের ত্বকের মধ্যে শিং, খুর, শুধু আমাদের না অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখতে হবে চুল, নখ, ত্বক, এদের মধ্যে ক্যারাটিন নামক প্রোটিন থাকে। ক্যারাটিন প্রোটিন থাকে আমাদের চুল, নখ এবং হচ্ছে কি ত্বকে। এছাড়া অন্যান্য প্রাণীর খুর, আঁশ, এটার মধ্যে ক্যারাটিন প্রোটিন থাকে। আমাদের অস্থিতে অর্থাৎ হাড্ডি, টেন্ডন এবং যোজক টিস্যুতে থাকে কোলাজেন, এটা একটা গাঠনিক প্রোটিন। সিল্ক, আমরা যে সিল্ক বা রেশমি সুতা এবং মাকড়সার জাল আছে, মাকড়সার জাল, এখানে থাকে হচ্ছে ফাইব্রাইন নামক প্রোটিন। ফাইব্রাইন, আমরা তিনটা প্রোটিন হচ্ছে ক্যারাটিন, তারপর হচ্ছে কোলাজেন আর হচ্ছে ফাইব্রাইন। চুল, নখ, ত্বক, এটার মধ্যে থাকবে ক্যারাটিন, অস্থি, টেন্ডন এবং যোজক টিস্যুতে থাকবে কোলাজেন, সিল্ক এবং মাকড়সার জালে থাকবে ফাইব্রাইন। পতঙ্গের বহিঃকঙ্কাল অর্থাৎ চিংড়ি, কাঁকড়া, লবস্টার, এদের বহিঃকঙ্কালে থাকে হচ্ছে স্ক্লেরোটিন নামক গাঠনিক প্রোটিন। আমাদের তরুণাস্থিতে থাকে যে গাঠনিক প্রোটিন তা হচ্ছে কন্ড্রিন। আবার আমাদের অস্থিতে একটা গাঠনিক প্রোটিন থাকে, সেটা হচ্ছে সেইন। অস্থির মধ্যে থাকবে সেইন, তরুণাস্থি থাকবে কন্ড্রিন। পতঙ্গের বহিঃকঙ্কালে স্ক্লেরোটিন, সিল্ক এবং মাকড়সার জালে থাকবে হচ্ছে ফাইব্রাইন। অস্থি, টেন্ডন, যোজক টিস্যুতে কোলাজেন, ত্বক, চুল, নখ, এগুলোতে থাকবে হচ্ছে ক্যারাটিন। এই সবগুলোই গাঠনিক প্রোটিন, কারণ এগুলো আমাদের সংশ্লিষ্ট অঙ্গ তৈরিতে অংশগ্রহণ করে। কিন্তু আমাদের দেহে যে এনজাইমগুলো আছে, হরমোনগুলো আছে, ভিটামিন আছে, শ্বাসরঞ্জক যেমন হিমোগ্লোবিন আছে, এগুলো প্রোটিন, কিন্তু এগুলো আমাদের কোনো অংশ গঠন করে না, বরং আমাদের দেহে কিছু জৈব রাসায়নিক কার্যাবলী সম্পাদন করে। এগুলো হচ্ছে কার্যকরী প্রোটিন। যেমন যে এনজাইম, সকল জীবের সকল এনজাইম প্রোটিন, এটা কাজ করে। হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক, এগুলো হচ্ছে কার্যকরী প্রোটিন। আমরা যদি আসি আকৃতি অনুযায়ী প্রোটিন কত প্রকার, আকৃতি অনুযায়ী প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করব। আকৃতি অনুযায়ী প্রোটিন দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, আর একটা হচ্ছে তন্তুময় প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন, তন্তুময় প্রোটিন, এটা কেমন? আসলে প্রোটিনের গঠন যদি গোলাকৃতির হয় তখন তাকে বলা হবে গ্লোবিউলার প্রোটিন। যেমন হিমোগ্লোবিন, যেটা আমাদের শ্বাসরঞ্জক অর্থাৎ আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় থাকে এমন প্রোটিন, হিমোগ্লোবিন হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। আবার যদি আমরা আসি ইনসুলিন, অর্থাৎ যেটা আমাদের অগ্নাশয়ে তৈরি হয় এবং আমাদের দেহে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এমন হরমোন হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন একটা প্রোটিন, এটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন অর্থাৎ দেখতে গোলাকার প্রোটিন। তন্তুময় প্রোটিন কি স্যার? যদি আমরা আসি এরকম একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, যুক্ত লম্বা তন্তুর মতো কাঠামো তৈরি করবে, অর্থাৎ পলিপেপটাইড চেইনগুলো সমান্তরালভাবে সজ্জিত হয়ে তন্তুর ন্যায় কাঠামো গঠন করলে তখন তাকে বলা হচ্ছে তন্তুময় প্রোটিন। যেমন আমরা কিছুক্ষণ আগে বলছি আমাদের চুলের মধ্যে থাকে ক্যারাটিন, আমাদের অস্থি এবং মাংসপেশিতে থাকে কোলাজেন, এগুলো দেখতে সুতার মতো, এদেরকে বলা হচ্ছে কি তন্তুময় প্রোটিন। অর্থাৎ যে প্রোটিনগুলো দেখতে গোলাকার হবে তারা হচ্ছে গ্লোবিউলার, আর যে প্রোটিনগুলো দেখতে লম্বা তন্তুর ন্যায় তাদের হচ্ছে তন্তুময় প্রোটিন। গ্লোবিউলার প্রোটিনের একটা উদাহরণ হচ্ছে হিমোগ্লোবিন, তন্তুময় প্রোটিনের উদাহরণ হচ্ছে কোলাজেন এবং ফাইব্রাইন, ক্যারাটিন। আমরা যে আসি ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিন কত প্রকার। ভৌত রাসায়নিক গুণাবলী, ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা সরল প্রোটিন, আরেকটা যুগ্ম
যুগ্ম সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, আর হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত। উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। অর্থাৎ ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে প্রোটিনকে ভাগ করা যায় তিন ভাগে। একটা হচ্ছে সরল প্রোটিন, আর একটা যুগ্ম প্রোটিন, আর একটা উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। সরল, যুগ্ম, উদ্ভূত, উৎপাদিত। সরল প্রোটিন কি? এই প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না। অর্থাৎ যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাদেরকে বলা হবে সরল প্রোটিন। তাহলে যুগ্ম প্রোটিন কি? যে সকল প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে প্রোটিন অংশের সাথে একটা নন প্রোটিন অংশ পাওয়া যাবে তাদেরকে বলা হবে যুগ্ম প্রোটিন। অর্থাৎ একটা প্রোটিনও থাকবে আর একটা নন প্রোটিন থাকবে, এই দুইটা মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে যুগ্ম প্রোটিন। উৎপাদিত প্রোটিন কি? এই প্রোটিনগুলো প্রকৃতিতে আমরা পাবো না, কিন্তু আমরা ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় কৃত্রিমভাবে তৈরি করতে পারবো। অর্থাৎ যে প্রোটিনগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয় তাদেরকে বলা হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। যেমন মায়োসিন, এটা আমাদের মাংসপেশিতে অবস্থিত একটা প্রোটিন, এখান থেকে কৃত্রিমভাবে তৈরি করেছে মায়োসান। অ্যালবুমিন, ডিমের মধ্যে অবস্থিত একটা প্রোটিন, এখান থেকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে অ্যালবুসান। মায়োসিন থেকে মায়োসান, অ্যালবুমিন থেকে অ্যালবুসোম বা অ্যালবুসান। তাহলে আমরা তিন প্রকার, সরলে শুধু অ্যামাইনো অ্যাসিড থাকবে, যুগ্মের মধ্যে প্রোটিনের সাথে নন প্রোটিন অংশ থাকবে, উদ্ভূত হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে না, ভৌত এবং রাসায়নিক উপায়ে কৃত্রিমভাবে প্রস্তুত করা হবে। এখন যদি আমরা আসি গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, প্রোটিন দুই প্রকার। একটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, আর একটা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণী এটা কেমন? এটার মধ্যে সবগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে, সবগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, আর এখানে সবগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে না। অর্থাৎ যে প্রোটিনে সবগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে তাদেরকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, আর যে প্রোটিনে সবগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে না তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন কারা? যত প্রাণীজ প্রোটিন আছে, যেমন মাংস, দুধ, এগুলোর মধ্যে এরা প্রাণী থেকে পাওয়া যায়, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন বা উৎকৃষ্ট প্রোটিন। কিন্তু উদ্ভিদ থেকে যেগুলো পাওয়া যায় অর্থাৎ উদ্ভিজ্জ প্রোটিন, এদের মধ্যে সবগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে না, এদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, বা আমরা স্থানীয়ভাবে বলতে পারি নিকৃষ্ট প্রোটিন। সরল প্রোটিনকে মোটামুটি ভিত্তিতে সরল প্রোটিনকে আমরা যদি এগুলো প্রোটিনের প্রকারভেদ। এখন আমরা আসবো, আমরা এর আগে ভৌত রাসায়নিক গুণাবলী বা দ্রবণীয়তার ভিত্তিতে প্রোটিনকে ভাগ করছি তিন প্রকার: সরল, যুগ্ম, উদ্ভূত বা উৎপাদিত। সরল প্রোটিনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? সরল প্রোটিনকে আমরা দ্রবণীয়তার ভিত্তিতে ভাগ করব সাত প্রকার। একটা হচ্ছে অ্যালবিউমিন, আরেকটা হচ্ছে গ্লোবিউলিন, আরেকটা হচ্ছে গ্লুটেলিন, আরেকটা হচ্ছে প্রোলামিন, তারপর হচ্ছে হিস্টোন, তারপর হচ্ছে প্রোটামিন, আরেকটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন।
অর্থাৎ আমরা সরল প্রোটিনকে 7 ভাগে ভাগ করতে পারি: অ্যালবিউমিন, গ্লোবুলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, স্ক্লেরোপ্রোটিন। এখন এটা এই অ্যালবুমিন পানিতে এবং লঘু দ্রবণে দ্রবণীয় হবে এবং তাপে জমাট বাঁধবে। অর্থাৎ পানিতেও দ্রবণীয়, লঘু দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। গ্লোবুলিন এটা পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু দ্রবণে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে। গ্লুটেলিন পানি এবং লবণের দ্রবণে অদ্রবণীয়, তবে লঘু অ্যাসিড বা ক্ষার দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। আমরা এটা বলছি পানিতে দ্রবণীয়, লঘু দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। এটা পানিতে অদ্রবণীয়, লঘু দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। এটা পানি এবং লবণের দ্রবণে অদ্রবণীয়, লঘু অ্যাসিড বা ক্ষার দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। প্রোলামিন পানি এবং ইথানল দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। হিস্টোন এটা পানিতে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। প্রোটামিন এটা পানি, লঘু অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, পানি, লঘু অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। স্ক্লেরোপ্রোটিন এটা পানি, লঘু দ্রবণে দ্রবণীয় নয়, তবে তাপে জমাট বাঁধে। অর্থাৎ অ্যালবুমিন পানিতে দ্রবণীয়, লঘু দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। গ্লোবুলিন পানিতে দ্রবণীয় না, লঘু দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। গ্লুটেলিন এটা পানি এবং লবণের দ্রবণে অদ্রবণীয়, লঘু অ্যাসিড বা ক্ষার দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। প্রোলামিন পানি এবং অ্যালকোহলে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। হিস্টোন পানিতে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। প্রোটামিন পানি, লঘু অ্যাসিড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে না। স্ক্লেরোপ্রোটিন পানি, লঘু দ্রবণে লবণের দ্রবণে দ্রবণীয়, তাপে জমাট বাঁধে। আর অ্যালবুমিন কোথায় থাকে? ডিমের সাদা অংশের মধ্যে যে অ্যালবুমিন থাকে তাকে বলা হয় ওভো অ্যালবুমিন। ওভো অ্যালবুমিন। রক্তরস এবং সিরামে থাকে সিরাম অ্যালবুমিন। দুধের মধ্যে থাকে ল্যাকটালবুমিন। গমের বীজে থাকে লিউকোসিন। সিম বীজে থাকে লিগুমেলিন। মাংসপেশিতে থাকে মায়ো অ্যালবুমিন। এই সবগুলো হচ্ছে অ্যালবুমিনের উদাহরণ। গ্লোবুলিন ডিমের কুসুমের মধ্যে থাকে ওভোগ্লোবুলিন। রক্তরসে থাকে সিরাম গ্লোবুলিন। চোখের লেন্সে যে গ্লোবুলিন থাকে তা হচ্ছে ক্রিস্টালাইন গ্লোবুলিন। মাংসপেশিতে থাকে মায়োসিন গ্লোবুলিন। চীনা বাদামে থাকে হচ্ছে অ্যারাচিন। আলুতে টিউবেরিন। মটর বীজে লেগুলিন। শন, পাট এবং তুলায় থাকে অ্যান্ডেস্টিন। এই সবগুলো হচ্ছে গ্লোবুলিন। গ্লুটেলিন এটা শুধু গমে থাকে, এটা হচ্ছে গ্লুটেনিন। প্রোলামিন এটা ভুট্টার মধ্যে থাকে জেইন। ভুট্টার যে প্রোলামিন থাকে সেটা জেইন। জব এবং বার্লির মধ্যে থাকে হর্ডিন। গম এবং রাইয়ের মধ্যে থাকে গ্লিয়াডিন। হিস্টোন এটা আমরা জানি যে শুধু ক্রোমোজোমে থাকে। প্রোটামিন এটা শুক্রাণুর ক্রোমোজোমে থাকে। স্ক্লেরোপ্রোটিন এটা চুল, নখ, পালক, শিং এগুলোতে থাকে, যেমন ক্যারাটিন এটা একটা স্ক্লেরোপ্রোটিন। হাড়ে থাকে টেন্ডন, এটা স্ক্লেরোপ্রোটিন। এই হচ্ছে আমাদের সরল প্রোটিন। সবাইকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ক্লাস শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।